যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে ১৯ জন নিহত, আহত অন্তত অর্ধশত। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। প্রধানমন্ত্রী থেরেসা মের শোক প্রকাশ। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুদ, জানালেন ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। উত্তরাঞ্চলের ১৬ জেলায় তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্রাঙ্কলরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট। নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, ক্ষুব্ধ কৃষকরা। বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব ২১,০০০ কোটি টাকার বেশি। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ। তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং বনানীতে আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি হতাহতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পাওয়ায় প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করেন তারা। এ সময় অনেককে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। তাদের আত্মচিৎকারে এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণের পর ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন ব্লক করে দেওয়া হয়। এটি কনসার্ট ভেন্যু থেকে কাছে। হামলার পরপরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আহত অবস্থায় অনেককে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি সন্ত্রাসী হামলা। তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ঘটনাস্থল ইউরোপের অন্যতম বড় একটি কনসার্ট ভেন্যু, যা বেশ জনপ্রিয়। এর আসন সংখ্যা ১৮,০০০। দর্শক, ঘটনার বিস্তারিত জানতে টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। শোয়েব, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। শাতিলা, আপনি যেমনটা বলছিলেন যে ইউরোপের অন্যতম সর্বোচ্চ বৃহৎ যে ম্যানচেস্টার একটি ইনডোর স্টেডিয়াম, আরিয়ানা গ্রান্ডের যে কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল, কনসার্টের শেষ পরে মানুষ যখন কনসার্ট শেষ করে যখন চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বোমা হামলা হয়। আর 10টা 35 মিনিটে, লন্ডন সময় 10টা 35 মিনিটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে আহত এবং নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ ধারণা করা হচ্ছে। আর যুক্তরাজ্যের পুলিশ মনে করছেন এটি একটি সন্ত্রাসী হামলা। যদি সন্ত্রাসী হামলা হয়ে থাকে, তবে ২০০৫ সালে লন্ডনে যে বোমা হামলা হয়েছিল, ৫২ জন নিহত হয়েছিল, এর পরপরই কিন্তু এটি সবচেয়ে বড় ধরনের হামলা ঘটনা। আর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। আর আপনি হয়তো একটি জিনিস লক্ষ্য করবেন যে লন্ডনের পরপরে কিন্তু ম্যানচেস্টারের সর্বোচ্চ অধ্যুষিত, বাঙালি অধ্যুষিত এবং এশিয়ান অধ্যুষিত এলাকা যখন পুরো ব্রিটেনবাসী ঘুমিয়ে পড়েছিল, তখনই কিন্তু এই হামলাটি হয়। এখন পর্যন্ত ব্রিটেনবাসী অনেকে হয়তো খবরটি জানে না, কারণ এখন মাত্র ভোর সকাল আমাদের ব্রিটেন সময় সকাল ৫টা। তবে যেটি ধারণা করা হচ্ছে, ঘুম থেকে উঠে হয়তো এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো সবাই জানবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা রয়েছি। আর আমি সেদিকে যাচ্ছি, হয়তো আপনাদেরকে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাতে পারবো। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে ১৯ জন নিহত হয়েছেন এক বিস্ফোরণে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছিলেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। এবার অন্যান্য প্রসঙ্গ। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে দেশি পেঁয়াজের, পাশাপাশি বেড়েছে আমদানিও। আর তাই এবছর রমজানে পেঁয়াজ সংকটের কোনো সম্ভাবনা নেই এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানি যদি কমেও যায়, এরপরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় বাড়বে না পেঁয়াজের দাম। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় শেষ পর্যন্ত পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে কিনা তা নিয়ে অনিশ্চিত বাজার বিশ্লেষকরা।
এক্ষেত্রে টিসিবির বিপণন কার্যক্রম জোরদার করার পাশাপাশি যৌক্তিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশীয় আবাদ পদ্ধতিতে দুটি উপায়ে পেঁয়াজ উৎপাদন করেন চাষিরা। শিকড় থেকে চাষ করা পেঁয়াজ বাজারে আসে ডিসেম্বরে, আর বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ আসে এপ্রিল মে মাসে। 25 লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে বাংলাদেশে উৎপাদিত হয় 15 লাখ টন পেঁয়াজ, বাকি 10 লাখ টন আমদানি করা হয়। মজুদ শেষ হতে থাকায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বাজার পুরোপুরি নির্ভরশীল থাকে ভারতীয় পেঁয়াজের উপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুন জুলাইয়ে রমজান শুরু হওয়ায় পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি দেখা গেছে কিছুটা আগেভাগেই। 2013 ও 2015 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার দর উঠেছিল 90 টাকায়। তবে ব্যতিক্রম 2014 ও 2016। এই 2 বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। দামও ওঠানামা করেছে 30 থেকে 40 টাকার মধ্যে। সে চিত্র অপরিবর্তিত থাকবে এবারও। পেঁয়াজের বাজার দর থাকবে 30 থেকে 35 টাকার মধ্যেই, এমন আশ্বাস ব্যবসায়ীদের। অজুহাত দেখানোর মতো এবার পরিবেশ নাই। দিনে 200 টন সেল হয়, রোজার মধ্যে যায় 600 টন সেল হবে। এই সব ক্ষেত্রে হয়তো 25 টাকার মাল 28 টাকা কি 30 টাকা হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিকের মধ্যে, অস্বাভাবিক কিছু হবে না। একটু বাজার বাড়লে পাবলিক কিনে বেশি, যারা ডাইরেক্ট পার্টির মাল আনে তাদের লস হয়, গাদি টাকা লস। আজকে এলসি দিলে এক বাও, কালকে বাজার হয়ে যাবে আরেক বাও। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বিপণন কাঠামো গড়ে না ওঠায় ক্রেতা চাহিদাকে পুঁজি করে অযৌক্তিক হারে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন কোনো ব্যবসায়ী। টিসিবিকে আরো বেশি ভাইব্রেন্ট হতে হবে, তার স্কেল অফ অপারেশনটাও বাড়াতে হবে এবং হিউজ পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজারে ব্যাপকভাবে অ্যাভেলেবল করতে হবে কম্পিটিটিভ প্রাইসে, যাতে ইচ্ছা করলেই যেন ব্যবসায়িক ফোরামটা দামটা না বাড়াতে। ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধিরাই কিন্তু রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। ফলে পলিসি মেকিংয়ে এমন কিছু লুপহোলস তারা রেখে দেয় যাতে তাদের যে বেশি মুনাফা অর্জন করার যে একটা আগ্রহ, সেটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত হয় সেটা। বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি ছাড়াও ভোক্তা পর্যায়ে চলতি বছর রমজানে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই প্রতিদিন 600 টনের বেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, যা মেটানোর লক্ষ্যে এর মধ্যেই আমদানি করা হয়েছে প্রায় 20,000 টন পেঁয়াজ। প্রতি টন $180 হিসেবে এলসি খোলা হয়েছে আরও 32,000 টন পেঁয়াজের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। পরিবহন ধর্মঘট শুরু হওয়ার আগের এক সপ্তাহে বন্দর দিয়ে 7,000 টনেরও বেশি আমদানি হয়েছে ভারতীয় পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। প্রতি বছরই রমজান মাসে দেশে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। সেই বিষয়টি মাথায় রেখে হিলি স্থলবন্দর দিয়ে এখন প্রতিদিনই আমদানি হচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ। তবে পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক গুনতে হচ্ছে না ব্যবসায়ীদের। গত 7 দিনে 7,275 মেট্রিক টন পেঁয়াজ ভারতেতে আমদানি করা হয়েছে। এই আমদানিকৃত পণ্যগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা ছাড় দেওয়ার চেষ্টা করি। জানা যায়, ভারতের পাটনা, নাগপুর, ইন্দ্র, উত্তরপ্রদেশ ও গুজরাট থেকে আসছে এসব পেঁয়াজ। আর আমদানি করা এ পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারদের সমাগম হয় বন্দরে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়। এখন দিন মাল নিলে আমার গাড়ির অভাব নাই, আর দিনে যে মালটা মোকামে আমার পৌঁছে, মালটা ভালো বেচাই করতে পারি। যাওয়া আসা, এখানে যোগাযোগ ব্যবস্থাটা অতি উন্নত এবং লোক সমাবেশ বেশি। আমদানিকারকরা বলছেন, চাহিদা অনুযায়ী আমদানি হওয়ায় রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের খুচরা বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। আমাদের হিলি বর্ডারে পর্যাপ্ত আমদানি এবং ইন্ডিয়াতেও পর্যাপ্ত ফলন হয়েছে। তো বর্তমান গাড়ি ভাড়াতেই 3-4 টাকা কেজি বেড়াই আছে। পেঁয়াজের দাম এবার রমজানে বাড়বে না, কারণ আমাদের ইন্ডিয়াতে ব্যাপক পেঁয়াজের আবাদ আছে। রমজান মাসে দেশে পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারির দাবি বন্দরের ব্যবসায়ীদের। সময় সংবাদ, হিলি। উত্তরাঞ্চলের 16 জেলার 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে ট্রাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট। চলবে আগামীকাল ভোর 6টা পর্যন্ত। ধর্মঘটের কারণে আজও সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যান চলাচল। এতে প্রয়োজনীয় পণ্য বহন করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মহাসড়কে অবৈধ যান চলাচল, পুলিশি হয়রানি ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং সড়ক দুর্ঘটনা খসড়া আইন বাতিল সহ 7 দফা দাবিতে রোববার
সকাল 6টা থেকে 48 ঘন্টা ধর্মঘটের ডাক দেয় ট্রাক, ট্রাঙ্কলরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে সোমবার দুপুরে আরো 24 ঘন্টা বাড়িয়ে 72 ঘন্টা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। এদিকে ধর্মঘটের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার ক্ষেতের শাকসবজি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। এই মুহূর্তে রাজশাহী কাশিয়াডাঙ্গা ট্রাক স্ট্যান্ডে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। ধর্মঘটের বর্তমান পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, সাথে আপনি জানেন যে গত 2 দিন ধরেই কিন্তু ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান মালিক সমিতির ডাকে কর্মবিরতি চলছে এবং গতকালকে সেটি আরো 24 ঘন্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক সমিতির যেসব নেতৃবৃন্দ আছে তারা। তো আমরা এখন এসে দেখতে পাচ্ছি যে গত 2 দিনের যে অবস্থাটি ছিল, যে পণ্যবাহী যে যানবাহনগুলো অর্থাৎ ট্রাক বা কাভার্ড ভ্যান, এগুলোতে বিপুল সংখ্যক পণ্য নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য তারা রওনা হলেও এই কর্মবিরতি শুরু হওয়ার কারণে তারা কিন্তু একদমই মাঝপথে আটকে গেছে এবং এখনো অনেক ট্রাকই কিন্তু, আমরা এখন রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় অবস্থান করছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ট্রাক এখানে আটকা পড়ে আছে এবং প্রতিটি কিন্তু পণ্যবাহী ট্রাক। আমরা ট্রাক ড্রাইভার সহ এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের যেটি মূলত 7 দফা দাবি, তো তারা বলছেন যে তাদের এটি দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের এই দাবিগুলো জানিয়ে আসছে। মূলত তাদের প্রধান যে দাবিগুলো হচ্ছে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে বিআরটির, সেগুলো শিথিল করতে হবে। এছাড়াও মহাসড়কে যে অবৈধ যানবাহনগুলো চলাচল করে সেগুলো চলাচল বন্ধ করতে হবে, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে মহাসড়কে, এবং 2017 সালের যে খসড়া আইনটি করা হয়েছে সেটিও প্রত্যাহার করতে হবে। এছাড়া যে বাংকার বা হুক রয়েছে ট্রাক, কাভার্ড ভ্যানের, সেগুলো সরকারি যে সিদ্ধান্ত নিয়েছে যেগুলো খুলে ফেলার, সেটিও প্রত্যাহার করতে হবে। এই ধরনের 60টি দাবি তাদের রয়েছে। এই 60টি দাবি মানার জন্যই মূলত তারা এই 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে এবং এই অবস্থায় এসে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো ধরনের ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা আজকে হয়তো আবারও বসবেন এবং বসে এই কর্মসূচিটি কি আরো বাড়ানো যায় কিনা সেই বিষয় নিয়েও তারা আলোচনা করবেন। তো যেহেতু ট্রাক, কাভার্ড ভ্যান এগুলো পণ্যবাহী যান, এই যানবাহনগুলো বন্ধ থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল নেয়ার এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে এবং এই জটিলতার কারণে কিন্তু বাজারেও এক ধরনের প্রভাব পড়েছে। এই প্রভাবটি পড়েছে কৃষকদের উপরেও, কারণ যেহেতু প্রচুর পরিমাণ পণ্য এখন তারা কাঁচামাল তারা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারছে না, অনেক পণ্যই তাদের নষ্ট হয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা কথা বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে রাজশাহী চেম্বার অফ কমার্সের সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে আসলে তারা এ ধরনের কর্মবিরতি পালন করবে, এটা তাদের কাছ থেকে কখনোই কাম্য না। সেই জন্য দ্রুত যেন সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেয়, না হলে ব্যবসায়ীরা সহ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল সাতিলা এখন পর্যন্ত আমার কাছে এই কর্মবিরতির সর্বশেষ খবর। উত্তরাঞ্চলের 16 জেলায় 7 দফা দাবিতে যে ধর্মঘট চলছে তৃতীয় দিনের মতো, তার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। সময় সংবাদে আরো থাকছে। ডাক্তার সাকিরা সাক্ষ্য দিতে আদালতে হাজির না হয় ঢাকার সিএমএম আদালতে ঝুলে আছে 2 শতাধিক মামলা, ন্যায় বিচার বঞ্চিত ভুক্তভোগীরা। সৌদি আরবে মক্কায় পবিত্র ওমরাহ হজ পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন তিনি। গতরাতে পবিত্র মক্কা শরীফে কাবাঘর তাওয়াফের মধ্য দিয়ে ওমরা পালন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে নামাজ আদায় করে দেশ ও জাতির মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফর সঙ্গীদের অনেকে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী মদিনায় মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির কামনায় মোনাজাত করেন। পরে তিনি আসরের নামাজও আদায় করেন। সোমবার প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনায় যান। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল। সেখানকার তার আল ইমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রীর স্থানীয় সময় বিকেল পর্যন্ত অবস্থান করেন। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা রয়েছে।
আসছে বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব থাকছে 21,157 কোটি 56 লাখ টাকা। এই বিভাগের সচিব সময় সংবাদকে বিষয়টি জানিয়ে বলেন, অবকাঠামোগত উন্নয়ন সহ এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সুপেয় পানি সরবরাহে। এছাড়া গত অর্থ বছরে বরাদ্দ দেওয়া বাজেটের 96.82% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি। তবে বছর বছর বরাদ্দ আর ব্যয়ের হিসাব মিলালেই হবে না, সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। গত কয়েক বছরের হিসেব দেখলেই বোঝা যায় বাজেটে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে স্থানীয় সরকার বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনও বেড়েছে ক্রমবর্ধমান হারে। 2013-14 অর্থ বছরে বাজেটে এই খাতে মোট বরাদ্দ ছিল 11,425 কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছিল 10,802 কোটি 72 লক্ষ টাকা, অর্থাৎ অগ্রগতি ছিল 94.55%। পরের বছর 2014-15 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ দেওয়া হয় 14,839 কোটি 46 লক্ষ টাকা। ব্যয় হিসাবে অগ্রগতি ছিল 96.03%। 15-16 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 16,641 কোটি 1 লক্ষ টাকা। সে বছর অগ্রগতি ছিল 96.82%। আসছে 2017-18 অর্থ বছরে 97% লক্ষ্যমাত্রা ধরে 21,157 কোটি 56 লক্ষ টাকা বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব। বিগত বছরের 19,182 চাইতে অনেক বেশি। আমরা চাচ্ছি যে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হোক। এর মধ্যে থাকছে গ্রামাঞ্চলে 5,250 কিলোমিটার নতুন সড়ক, 29,500 মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ, শহরাঞ্চলে 890 কিলোমিটার রাস্তা ও ফুটপাত নির্মাণ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ। গুরুত্ব পাচ্ছে সুপেয় পানি সরবরাহ। পদ্মার মাওয়ার কাছে যশোলদিয়া, ওখান থেকে পানি পরিশোধন করে এই রাজধানীর মধ্য এবং দক্ষিণাঞ্চলকে আমরা দেব। আমাদের যতগুলো টার্গেট আছে আমরা সবগুলো সময়ের সাথে সাথে আমরা আগাচ্ছি। যেহেতু এই খাতের উপরই নির্ভর করছে সমগ্র দেশের অবকাঠামোগত উন্নয়ন, তাই ব্যয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের স্থানীয় সরকারের যে বাজেট বরাদ্দ তাতে কোনো জাস্টিফিকেশন নেই। কেন লোকাল গভর্নমেন্টকে এত টাকা দিচ্ছি, এই পরিমাণ টাকা দিচ্ছি, এটার একটা জাস্টিফিকেশন থাকবে মূল বাজেটের আলোচনার মধ্যেই। স্থানীয় সরকার অর্থটা তারা ব্যয় করে কি পরিমাণ অর্জন করছে, এটা জাতীয় প্রবৃদ্ধির সাথে আরেকটা যুক্ত হচ্ছে, এটার একটা সেপারেশন দরকার। পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে সুষম বন্টন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডাক্তার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত না হয় দীর্ঘ সময় ধরে ঢাকার সিএমএম আদালতে ঝুলে আছে 2 শতাধিক মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ডাক্তারদের এ গাফিলতির কারণে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা। আর আইন বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তার সাক্ষীদের জরিমানার আওতায় আনা গেলে এ সমস্যার সমাধান হবে। যদিও সিএমএম আদালত সূত্র জানান, বিশেষ ব্যবস্থায় এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলায় দেয়া সনদ যাচাইয়ে সংশ্লিষ্ট চিকিৎসাদানকারী ওইসব মামলায় ডাক্তারদের সাক্ষী করা হয়। যে সাক্ষীকে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচনা করে আদালত। অনুসন্ধানে দেখা যায়, ওয়ারেন্ট জারির পরও নানা অজুহাতে এই ডাক্তারদের সাক্ষ্য দিতে আনতে ব্যর্থ হচ্ছে আদালত। এ কারণে অনেক মামলা দীর্ঘ 9 বছরেও শেষ করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ঢাকার সিএমএম এর 4টি আদালতে দীর্ঘ সময় ঝুলে থাকা মামলার সংখ্যা 2 শতাধিক। তারপরও নিজেদের দায় অস্বীকার করছেন ডাক্তার সাক্ষীরা। হাসপাতালেও কাজ করা লাগে, আমাদের বয়স হয়েছে, বুঝলেন, আমরা যে দাঁড়ায় সাক্ষী দিয়ে আসি, মাঝে মাঝে যাওয়ার দশটা থাকে না, আবার এসে আবার দিয়ে আসি, সেটা আপনি যেন শুনতে রেডি ঠিক না কথা। বিষয়টি নিয়ে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে আদালতগুলো। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা না গেলে ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে ভুক্তভোগীদের। ভাইটাল একটা সাক্ষী, ডাক্তারের সাক্ষী, তাকে অবশ্যই আদালতে আসতে হবে। এখানে অনেক সময় দেখে ওয়ারেন্ট ইস্যু করার পরে, সাক্ষীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও তারপর তারা আসে না। এমনি যদি কেউ না আসতে চায় তাকে ধরে নিয়ে আসতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন দায়িত্ব অবহেলার জন্য ডাক্তার সাক্ষীদের জরিমানার আওতায় আনা গেলে বাড়বে এ সংক্রান্ত মামলার নিষ্পত্তির হার। যারা আনউইলিং আছেন তাদেরকে যদি কস্ট ইম্পোজ করা হয়, তাদের যদি স্যালারি থেকে যদি অন্তত পক্ষে এটা কেটে নেওয়ার যদি সরকারি রকমের একটা পরিপত্র জারি করা হয়, তাহলে আমার ধারণা এগুলো সবাই আসবে, এসে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে বাধ্য হবে। এমন প্রেক্ষাপটে ডাক্তার সাক্ষীদের তালিকা তৈরি করে বিশেষ ব্যবস্থায় তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বনানীর 2 ছাত্রী ধর্ষণ মামলার আলোচনার রেশ কাটতে না কাটতেই বনানী থানায় আরও একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গতকাল বিকেলে এক তরুণী রাজধানীর বনানী থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলাটি করেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী। মামলার এজাহারে বলা হয়েছে, মাহমুদুল হাসান জুয়েল নামের এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর 17 নভেম্বর মহাখালীর একটি হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে তার ছবি তুলে রাখে। এরপর থেকেই ওই যুবক ছবি প্রকাশের হুমকি দিয়ে তাকে নানাভাবে হয়রানি করে আসছে। পুলিশ জানায়, অভিযোগকারীকে ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। একই বিভাগের 4 শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহমুদুর নবীন তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2011 সালে প্রতিষ্ঠিত হবার পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকের বিরুদ্ধে এই প্রথম যৌন হয়রানির লিখিত অভিযোগ উঠল। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্য দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন একই বিভাগের 3 শিক্ষিকা, 1 শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে 1 শিক্ষিকা থানায় একটি জিডিও করেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তো বিষয়টি প্রশাসন দেখভাল করছে এবং তারা তদন্ত বা যে ব্যবস্থাই হোক সেটা প্রশাসন দেখবেন। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। শুধু তদন্ত করে আবার এটা মিনিমাইজ করবে, এটা যেন না হয়, সঠিকভাবে যেন এটার বিচার পায়। ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। এরকম কোনো আমি এর সাথে সংশ্লিষ্ট না। আমি যে নোবেল প্রফেশনে আসছি সেই নোবেল প্রফেশনের সাথে এটা যায় না। তবে অভিযোগের পর সাদিকুর রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানিয়েছেন উপাচার্য। উনি ক্লাসে কিছু নারী শিক্ষকের বিরুদ্ধে যৌন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু যৌন উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যগুলো কোট আনকোট অবস্থায় আমি লিখিতভাবে কমপ্লেন আকারে পেয়েছি। তাকে আপাতত চেয়ারম্যানশিপ থেকে সরিয়ে দিয়েছি এবং তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে 10 জন শিক্ষক ও 6 ব্যাচে 350 শিক্ষার্থী রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে, নাটোরে ইটভাটা, কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে বিপন্ন হচ্ছে আম। পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব কৃষি বিভাগের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে পাওয়া গেছে চলমান এইচএসসি পরীক্ষার 100 উত্তরপত্র। গতকাল বিকেলে হলের গণরুম থেকে এই উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহী বিভাগ শিক্ষা বোর্ডের ইসলামিক ইতিহাস বিষয়ের পরীক্ষক আবুল কালাম সহ 2 জনকে আটক করেছে পুলিশ। হল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের গণরুমের মেঝেতে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইসলামিক ইতিহাস বিষয়ের কিছু উত্তরপত্র দেখতে পান শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে এসে উত্তরপত্রগুলো উদ্ধার করেন তিনি। পরে সেগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে উত্তরপত্রগুলো কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর কাছ থেকে পাওয়া যায়নি বলে দাবি করেন প্রক্টর। এদিকে এ ঘটনায় উত্তরপত্রের কোড অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের প্রধান পরীক্ষক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম ও শাহ মখদুম কলেজের শিক্ষক মাহমুদুল হাসানকে আটক করেছে পুলিশ। মাসুদুল হাসান উনি আমাকে দেখতে গেছিলেন পরশুতে, তো যে দেখে বললেন স্যার আপনাকে একটু হেল্প করি, কোড নাম্বার গোল্লাগুলো আমি একটু করে দিই। সেই জন্য 100 খাতা তাকে আমি দিয়েছিলাম ওইটুকু হেল্প করার জন্য, আমি অসুস্থতার জন্য। এটা আবার ভুলই হয়েছে, এটা দেওয়া হয়তো ঠিক হয়নি, তাকে হয়তো বিশ্বাস করে দিয়েছিলাম আমি অসুস্থতার জন্য, তার একটু আমাকে হেল্প করার জন্য। আইন এবং নীতিমালা ভঙ্গ করে পরীক্ষক ডক্টর আবুল কালাম খাতাগুলি থেকে 100 খাতা এখন পর্যন্ত যা হিসেব আছে আমার কাছে 100 খাতা যে তার নিয়ন্ত্রণের বাইরে দিয়ে দিয়েছেন, সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এবং অন্য আরও কোনো ঘটনা আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য
তাকে সেফ কাস্টাডিতে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দিনরাত মিলিয়ে 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং এ অতিষ্ঠ মাদারীপুরবাসী। চাহিদার 1/3 বিদ্যুৎ পাওয়ায় তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে অসহ্য যন্ত্রণা। রমজান মাসকে সামনে রেখে সর্বত্র নিয়মিত বিদ্যুৎ সরবরাহ রাখার দাবি নাগরিক সমাজের। লোডশেডিং এর ভোগান্তির কথা চিন্তা করে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আখনের ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। ঝড়ে সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডের বিপর্যয়ের পর মাদারীপুরে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর মাত্রা। প্রতিদিন 8 থেকে 10 বার বিদ্যুৎ যাওয়া আসার ফলে লোডশেডিং এর নাকাল মাদারীপুরবাসী। সবচেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের। আর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। 10 থেকে 12 ঘন্টা, কোনো দিন 14-15 ঘন্টা লোডশেডিং দেয়, যার কারণে আমরা মালামাল সরবরাহ করতে পারি না, লেবাররা বসে থাকে। এই হসপিটালে আসার পরে কোনো বিদ্যুৎ পাচ্ছি না, তার কারণে বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে, গরমে কান্নাকাটি বেশি করছে। আমি আসছি এখানে সুস্থ হওয়ার জন্য, আমি বিদ্যুৎ না পাওয়াতে আরো অসুস্থ হয়ে পড়তেছি বেশি। বাচ্চাদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারতেছি না, বাচ্চাগুলা অসহ্য গরমের যন্ত্রণায় ছটফট করতেছে। এদিকে বিদ্যুতের এই করুণ অবস্থায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। সামনের রমজানে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখার দাবি তাদের। রমজানের কথা চিন্তা করে সার্বক্ষণিক যেন বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকে, এটাই আমরা প্রত্যাশা করছি। অবশ্য ভোলা, গোপালগঞ্জ, কুষ্টিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ করে ঘাটতি মিটিয়ে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। এই পাওয়ার স্টেশনগুলো হয়তো চালু হয়ে যাবে রমজানের পূর্বে, সেভাবে সরকারের প্রস্তুতি, এবং এই পাওয়ার স্টেশনগুলো চালু হলে আমাদের আশা করি লোডশেড তেমন একটা হবে না। মাদারীপুর জেলায় 106 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 36 মেগাওয়াট, আর মিটার সংযোগের সংখ্যা 2,36,000। সময় সংবাদ, মাদারীপুর। নাটোরের ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে পরিপুষ্ট আম হচ্ছে বিবর্ণ, আর বাগানে বাগানে আম ফেটে দেখা দিয়েছে পচন। 1 সপ্তাহ পর এ আম মোকামে আনার স্বপ্ন দেখলেও এখন পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে জেলা সমন্বয় কমিটির সভায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এমন বিপর্যয় ঠেকাতে ইটভাটা মালিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি আল মামুনকে সাথে নিয়ে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নাটোর নারায়ণপাড়া গ্রামের আমবাগান মালিক মোহাম্মদ সাবের আলী কিছুদিন আগেও তার 25 একরের বাগানে ছিল নিখুঁত আম, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় পচে নষ্ট হয়েছে গাছের প্রায় 70% আম। তাতে পুঁজি হারিয়ে নিঃস্ব হবার শঙ্কা তার। ব্যাপক ক্ষতি হয়েছে ইটভাটার ধোঁয়াতে, তা যা ক্ষতি হয়েছে তাতে আমার এবার তবিল ওঠা তো দূরের কথা, ঘাটতেই হবে। বাগান মালিকের পরিশ্রমে মৌসুমের শুরু থেকে দফায় দফায় যত্ন আর বালাইনাশক প্রয়োগে গাছ ভরে উঠেছিল আমে, কিন্তু পরিপূর্ণ আকার আর পরিপুষ্ট হবার পরও ইটভাটার কালো ধোঁয়ায় দেখা দিয়েছে পচন ও ফাটা রোগ। এতে নিশ্চিত লাভের পরিবর্তে কোটি টাকার পুঁজি হারিয়ে পথে বসার শঙ্কা তাদের। এ অবস্থা জেলার দীঘাপতিয়া, বাসুদেবপুর ও তকিয়া এলাকার কয়েকশো আম বাগানের। নাম বেশি আমরা ছেলেপেলেদের খাওয়াই বা নিজেও হয়তো এইভাবে পুড়ে গেলে কি করে আমরা সংসার চালাবো? কি মেডিসিন মারলো ভাটার, গ্যাস ছাড়ি দিয়েছে, দিয়ে আমাদের আম 12 আনা আম সব পড়ে যাচ্ছে। প্রতি বছর এভাবে নষ্ট হচ্ছে। আমরা আর কয়েকদিন পর আমটা বাজারজাত করতাম, অথচ এখন প্রত্যেকটা আম পড়ে যাচ্ছে। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা জানালেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কৃষিকে ইটভাটার প্রভাব মুক্ত রাখতে ও কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে বা প্রশাসনিক কোনো তাদের অনুমতি নিয়ে ইটের ভাটায় এমন জায়গায় করুক যেখানে আমার ফসলের ক্ষতি করবে না এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। এই অঞ্চলের পরিবেশ ও কৃষির স্বার্থ রক্ষায় উন্নত পদ্ধতিতে ইটভাটা পরিচালনায় ভাটার মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রশিক্ষণ দেওয়ার পর যদি তারা এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ইটভাটার দূষণ সহ অন্যান্য কারণে নাটোরের 4,800 হেক্টর জমির আম বাগানের 25% ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। দেশের 14তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স পেল
সিটি অর্থনৈতিক অঞ্চল। গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কার্যালয়ে লাইসেন্স হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, সব শর্ত পূরণ করলে আগামী 1 বছর সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সনদ দেওয়া হবে। 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে বেজা। বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত 4,000 কোটি মার্কিন ডলার রপ্তানি আয় করতে পারবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের 14তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সিটি ইকোনমিক জোন। সোমবার রাজধানীর বেজা মিলনায়তনে প্রাথমিক সনদ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই অঞ্চলে প্রথম বছর থেকেই দক্ষ অদক্ষ 3,000 কর্মসংস্থান এবং পরবর্তী 5 বছরে 18,000 কর্মসংস্থান তৈরি সম্ভব। প্রস্তাবিত শিল্পের মধ্যে আছে খাদ্য, কোমল পানীয় ও রপ্তানি জাতীয় শিল্প। সিটি অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে বলা হয়, অতি দ্রুতই প্রাথমিক কাজ শেষ করা হবে। আমরা নতুন আঙ্গিকে আপনার এই যাত্রা আরম্ভ করছে ইকোনমি, স্পেশাল ইকোনমি জোনের। আপনার টিমের কাছে কিন্তু আমরা এটা সাকসেস হয়েছি, সহযোগিতা পাইলে আরো বেশি আগায় যাব। যে কোনো সেক্টর আপনি যদি আমাদেরকে মনে করেন স্যার ডাইকা যে এই সেক্টরটা করতে হবে, ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, 1 বছরের মধ্যে শর্ত পূরণ করলে দেয়া হবে চূড়ান্ত সনদ। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রাইভেট ইজেড পলিসি যেটা আছে সব স্টেপগুলো বলা আছে সেখানে। আমরা আশা করবো 1 বছরের আগেই যদি তারা দক্ষতার সাথে কাজ করে লাইসেন্সের জন্য আবেদন করলে তখন আমরা তাদেরকে ফাইনাল লাইসেন্স দিয়ে দেব। সবচেয়ে তার বড় যেটা অ্যাডভান্টেজ সিটি গ্রুপের সেটা হচ্ছে তাদের নিজস্ব অনেক ইন্ডাস্ট্রি আছে, নিজেদেরও কিছু শিল্প প্রতিষ্ঠান তারা এখানে স্থাপন করতে পারবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় 82 একর জায়গা নিয়ে নতুন এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের দেয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, থাকবে পানি ও বর্জ্য শোধনাগার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠাকে সবচেয়ে কঠিন কাজ বলে অভিহিত করেছেন ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সম্পাদনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথেই এগোচ্ছেন বলেও জানান তিনি। এদিকে জেরুজালেমে পৌঁছেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে ওঠার সুযোগ দেওয়া হবে না বলেও ঘোষণা দেন ট্রাম্প। তার এই কঠোর হুঁশিয়ারির ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব নয়। দায়িত্বরত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেরুজালেমে অবস্থিত ইহুদিদের পবিত্র স্থান পশ্চিম দেয়াল সফর করেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তার সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার। ইসরায়েল সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট রুভেন রিভলিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যৌথ সম্মেলনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকা সম্মেলনে ইরানের আগ্রাসন বন্ধে মুসলিম দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন বলে জানান তিনি। আমেরিকা ও ইসরায়েল সমস্বরে একথা ঘোষণা করতে পারে যে আমরা ইরানকে কখনো পরমাণু বোমা বানানোর সুযোগ দেব না এবং ইরানকে অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠী ও গেরিলাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া বন্ধ করতে হবে। সৌদি আরবে মুসলিম নেতাদের সঙ্গে কথা বলে আমি আশাবাদী তারা সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিস্তার ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের বিরুদ্ধে মার্কিন মনোভাবের পরিবর্তনকে নতুন আশার আলো হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রকৃত বন্ধু। কারণ হিসেবে তিনি বলেন, তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন। যৌথ সম্মেলনে ইরানকে কখনো পরমাণু অস্ত্র সমৃদ্ধশালী হতে দেওয়া হবে না বলেও পুনরায় নিশ্চয়তা প্রদান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে 10 মে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের সময় বিমানে ল্যাপটপ নিষেধাজ্ঞার পেছনে ইসরায়েলের ইন্ধনের যে খবর ছড়িয়েছে সেই প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি ওই বৈঠকে ইসরায়েলের নামেই উচ্চারণ করেননি।
এদিকে মার্কিন সৌদি অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অসম্ভব বলেও হুঁশিয়ারি করেন দ্বিতীয় দফায় নির্বাচিত ইরানের এই প্রেসিডেন্ট। ইরান ছাড়া এই অঞ্চলের পূর্ণ স্থিতিশীলতা বজায় থাকবে সে কথাই কে বলতে পারে। যুক্তরাষ্ট্র প্রশাসনে মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণার অভাব আছে। আমেরিকানরা ইরানের বিরুদ্ধে বহু ভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েছে। নতুন সরকারের স্থিতিশীলতার পথ খুঁজে নেওয়া এবং নীতি বহাল রাখার অপেক্ষায় আছি আমরা। এদিকে মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরে বৈঠক করবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আগমনের নিন্দা জানিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি এবং ইসরায়েলি পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের জনগণ। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। খেলার খবর। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে টাইগাররা। আয়ারল্যান্ডে প্রায় 3 ঘন্টা অনুশীলন করে কোচ হাথুরু সিং এর শিষ্যরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই নিজেদের প্রস্তুত করে নেন মাশরাফি, মুশফিক, তামিমরা। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচ পরিত্যক্ত আর 1 ম্যাচ জিতেছে টাইগাররা। তবে কিউদের বিপক্ষে হেরে যাওয়ায় ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু তারপরেও বিদেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেতে চায় মাশরাফির দল। আভাস পাওয়া গেছে কিউদের বিপক্ষে ম্যাচে আইরিশদের বিপক্ষের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে টাইগাররা। সেক্ষেত্রে রুবেলের জায়গায় স্পিড স্টার তাসকিন ও শফিউলকে দেখা যেতে পারে বাংলাদেশের সেরা একাদশে। ওয়ানডে র্যাঙ্কিং এ 13 ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা 18তম স্থানে উঠে এসেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু অবনমন হয়েছে সাকিব আল হাসানের। 8 নম্বর থেকে তিনি নেমে গেছেন র্যাঙ্কিং এর 10-এ। তবে অলরাউন্ডার নৈপুণ্যে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এছাড়া মাশরাফির অবস্থান করছেন 15 নম্বরে। গতকাল ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। মাঠের পারফরমেন্সের কাছে কাগজে কলমের র্যাঙ্কিং এর হিসেব হয়তো কেবলই এক সান্ত্বনা। তবে এই র্যাঙ্কিং যখন হয় পারফরমেন্স বিচারের মানদণ্ড, তখন অদৃশ্য এক জেদি কাজ করে খেলোয়াড় মনে। আর দিন শেষে তার মূল্যায়ন যখন চলে আসে র্যাঙ্কিং এর পাতায়, সেটা পাথেয় হয় আরো ভালো করার জন্য। এতটা ভেবে চিন্তে কি ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলেন মুস্তাফিজ? বোধহয় না, কিন্তু তার মধ্যে স্পষ্ট ছিল নিজেকে ফিরে পাবার ক্ষুধা। ইনজুরি থেকে ফেরার পর প্রতিবারই যেখানে হারিয়ে খুঁজেছেন নিজেকে, কঠিন অধ্যাবসায়ে আবারও শানিত ধার উঠেছে কাটারে, যার পুরস্কারটা প্রথমবারের মতো র্যাঙ্কিং এ 20-এ উঠে হাতে নাতেই পেলেন এই বৈচিত্র্যময় বোলার। মুস্তাফিজের উপরে ওঠার দিনে হতাশ করেছেন সাকিব আল হাসান। গেল সিরিজ ধরেই জ্বলে উঠছেন, আবার নিভেও যাচ্ছেন ধূপ করেই। ধারাবাহিকতা না থাকার মাসুলটা বিশ্বসেরা অলরাউন্ডারকে গুনতে হয়েছে 2 ধাপ পিছিয়ে। আফগান স্পিনার মোহাম্মদ নবীর কাছে জায়গা হারিয়ে তিনি নেমে গেছেন 10 নম্বরে। সতীর্থদের উত্থান পতন অবশ্য প্রভাবিত করে নেই মাশরাফিকে। গতানুগতিক পারফরমেন্স দিয়ে তিনি ধরে রেখেছেন তার আগের অবস্থান। তবে ইনজুরি নামক অপয়া শক্তি যদি তার পিছু টেনে না ধরতো, কে বলবে এই খবরের শিরোনামে হয়তো থাকতেন এই বীর যোদ্ধা। গেল সিরিজ ধরেই ছন্দে আছেন সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজেও সমান তালে হেসে চলেছে তার ব্যাট। ফলস্বরূপ র্যাঙ্কিং এর 27 নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি। লাফিয়ে উপরে উঠেছেন 7 ধাপ। 750 রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ব্যাটিংয়ে এই জায়গাটা দখলে আছে ডিভিলিয়ার্সের। আর টাইগারদের হতাশার জায়গাটা হতে পারে এখানেই, কেননা এই তালিকার শীর্ষ 10-এ যে নেই তামিম, মুশফিক কিংবা মাহমুদুল্লাহদের কেউই। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে 19 জন নিহত, আহত অন্তত অর্ধশত। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। প্রধানমন্ত্রী থেরেসা মের শোক প্রকাশ। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুদ, জানালেন ব্যবসায়ীরা। টিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। উত্তরাঞ্চলের 16 জেলায় তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্রাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট। নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, ক্ষুব্ধ কৃষকরা। বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব 21,000 কোটি টাকার বেশি। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ। তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
এবং বনানীতে আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।